মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। তাহলে তুমি আমাদের অনুরোধ রাখবে না, তাই তো? যদি কখনো মদ্যপান ছাড়ি, সে তোমার অনুরোধেই ছাড়ব। আর আর কি? আর যদি কখনো আমার স্ত্রীর মৃত্যু সংবাদ নিজের কানে শুনি, তবে মদ ছাড়ব। ওমা, তিনজনই তো যাব। সতীশের নিমন্ত্রণ, তোমার নিমন্ত্রণ, আমার নিমন্ত্রণ। সে কি? আমি আবার কেন? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। আজ শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস বিষবৃক্ষ। 1279 বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজির 1873 সালে এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল তৎকালীন বঙ্গদর্শন পত্রিকায়। আজ শুনছেন দ্বিতীয় পর্ব। সূর্যমুখীর ইচ্ছে নগেন্দ্রর সঙ্গে কুন্দনন্দিনী এসে পা রেখেছিল গোবিন্দপুরের দত্তবাড়িতে। তারপর যেমনটা কথা ছিল, তারাচরণের সঙ্গে বিয়ে হয়ে গেল তার। রিফর্মার তারাচরণের বউকে স্বচক্ষে দেখতে হাপিত্তেশ করে তার ব্রাহ্ম সমাজের বন্ধুরা। তাদের ভাগ্যে কি বন্ধুপত্নী দর্শন ঘটবে শেষমেশ? আজ বরং তারাচরণের কথায় শুরু করা যাক। গল্পে চিরকালের প্রথা আছে, নায়িকার সঙ্গে যার বিয়ে হবে সে হবে পরম সুন্দর, সর্বগুণ সম্পন্ন এবং বড় বীরপুরুষ। নায়িকার প্রেমে সে ঢলঢল করবে। গরিব তারাচরণের এসব কিছুই ছিল না। গায়ের রং তামাটে, খেঁদা নাক, তার শৌর্যবীর্যের কথা কেবল স্কুলের ছেলেমহল জানে। কুন্দনন্দিনীর সঙ্গে তার প্রেম কতটা ছিল বলা মুশকিল, তবে কোনো একজনের সঙ্গে একটু আধটু ছিল বটে। সে যা হোক, নগেন্দ্র কুন্দকে বাড়িতে নিয়ে আসার পরে যথাসময়ে তার বিবাহ সম্পন্ন হল। তারাচরণের ঘরে এলো সুন্দরী স্ত্রী। এদিকে তা নিয়েই মাস্টারমশাই পড়লেন মহা বিপদে। কারণটা আর কিছুই নয়, তারাচরণের স্ত্রী শিক্ষা বা জেনানা ভাঙার প্রবন্ধগুলি পাঠ করা হতো দেবেন্দ্রবাবুর বৈঠকখানায়। আর সেখানেই তর্ক বিতর্ক বাঁধলে বরাবর মাস্টারমশাই দম্ভ করে বলতেন, কখনো যদি আমার সময় হয় তবে এ বিষয়ে প্রথম রিফর্ম করার দৃষ্টান্ত দেখাবো। আমার বিয়ে হলে স্ত্রীকে সকলের সামনে বার করব। অতএব যা হওয়ার তাই হল। তারাচরণের বিয়ে এবং কুন্দনন্দিনীর সৌন্দর্যের খ্যাতি ইয়ারমহলে রটে যাওয়ার পরে সকলেই পুরনো কথা মনে করিয়ে ব্যতিব্যস্ত করতে লাগলো তারাচরণকে। কই হে তারাচরণ, তোমার রিফর্মারের কি হলো? সেই যে কথা দিয়েছিলে স্ত্রীকে সবার সামনে আনবে। তারাচরণ আমতা আমতা করে খানিক। না মানে আসলে ওই এবার দেবেন্দ্রও আসরে নামেন। সে কি হে, তুমিও ওল্ড ফুলদের দলে নাকি? স্ত্রীর সঙ্গে আমাদের আলাপ করিয়ে দাও না কেন? তারাচরণ ভারী লজ্জায় পড়েন। দেবেন্দ্রর অনুরোধে আর বাক্য যন্ত্রণা এড়াতে না পেরে অবশেষে সম্মত হন। আচ্ছা বেশ, দেখুন এই তো বিয়ে সম্পন্ন হলো, একটু গুছিয়ে গাছিয়ে নিক, নিশ্চয়ই আলাপ সারা যাবে। সম্মতি তো দিলেন। এদিকে তারাচরণের ভয়ও ছিল। সব শুনে সূর্যমুখী পাছে রাগ করে। ফলে আজ হবে কাল হবে এই টালমাটালে তারাচরণ প্রায় বছর কাটিয়ে দিলেন। তারপর আর টালবাহানা করা চলে না বুঝে বাড়ি মেরামতির অজুহাত দিয়ে কুন্দকে নগেন্দ্রর বাড়িতে পাঠিয়ে দিলেন। মেরামতির কাজও শেষ হলো একদিন। কুন্দকে ফিরিয়েও আনতে হলো। এইবার আর রেহাই মিলল না। দেবেন্দ্র একদিন স্বয়ং সদল বলে তারাচরণের বাড়িতে এসে উপস্থিত। তার মিথ্যে দাম্ভিকতার জন্য সকলে মিলে বিদ্রূপ জুড়লেন। ঠিক বুঝেছিলাম, ওইসব তত্ত্ব কথা তোমার মুখে আর কলমেই হে। কাজের বেলা সেই ওল্ড স্কুল। তার বলতে কাগজে লিখে ফেলা যত সহজ, কাজে করে দেখানো কি আর ততই সহজ মাস্টারমশাই? বুঝলে হে তারাচরণ, ওসব বড় বড় কথা বলাটা তোমার মোটেও উচিত হয়নি।
ঠিক জানতাম পারবে না। লজ্জায় তারাচরণের মাটিতে মিশে যাওয়ার জোগাড়। তাঁর এতদিনের সাজানো বাগান যে শুকোতে চলল। অগত্যা কুন্দনন্দিনীকে সাজিয়ে নিয়ে এসে দেবেন্দ্রর সামনে দাঁড় করালেন। এসো কুন্দ, এসো। এই আমার বন্ধুরা, এই যে ইনি দেবেন্দ্র, ইনি তোমার সঙ্গে আলাপ করতে বিশেষভাবে আগ্রহী। কুন্দনন্দিনী নিশ্চুপ। এমনটা সে কল্পনাতেও ভাবেনি। অল্পক্ষণ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থেকে সে কেঁদে কেটে পালালো। ততক্ষণে দেবেন্দ্র তার নবযৌবন সঞ্চারের অপূর্ব শোভা দেখে মুগ্ধ। সে শোভা তিনি আর ভুললেন না। এর কিছুদিন পরে দেবেন্দ্রর বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে একটি বালিকা এসে কুন্দকে নিমন্ত্রণ করল, কিন্তু সূর্যমুখী নিষেধ করায় তার আর যাওয়া হলো না। এরপরে আর একবার দেবেন্দ্র বাড়িতে এসে কুন্দর সঙ্গে ফের আলাপ করে গেলেন। লোকমুখে সে কথা সূর্যমুখীর কানে পৌঁছল। তারাচরণকে তুমুল ভর্ৎসনা করল সে। তোমার কি আক্কেল হবে না তারাচরণ? ঘরের বউয়ের সঙ্গে তুমি পরপুরুষের আলাপ করাচ্ছ? এমনটা কি আমাদের সমাজে চলে? আত্মীয় স্বজন পাড়াপড়শির বাড়িতে দেখেছ কখনো এমনটা? লোকে বলবে কি? ওসব পণ্ডিতি বিদ্যে অন্য কোথাও ফলিও। বাড়িতে এমন অনাচারের কথা যেন আমি আর কোনোদিনও না শুনি। সূর্যমুখীর হুঁশিয়ারিতে তারাচরণ ভয় পেলেন খানিক। দেবেন্দ্রর সঙ্গে কুন্দনন্দিনীর আলাপ বন্ধ হল। বিয়ের পরে এভাবেই ক্রমে 3 বছর কাটল। আচমকা জ্বর বিকারে তারাচরণের মৃত্যু হল। বিধবা কুন্দকে সূর্যমুখী নিজেদের বাড়িতে ফিরিয়ে আনল। তারাচরণের বাড়িটি বিক্রি করে কুন্দকে কাগজ করে দিল সে। অজান্তে বিষবৃক্ষের বীজ রোপণ হয়ে গেল সেদিনই। বিধবা কুন্দনন্দিনীর কিছুকাল কাটল নগেন্দ্রর বাড়িতে। এক দুপুরে মেয়ে মহিলারা সকলে মিলে সাবেক অন্দরমহলে বসেছিল। সে দলে কমবয়সী কুমারীও যেমন ছিল, তেমনি পাকা চুলের বৃদ্ধাও বাদ ছিল না। এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ চুল বাঁধাচ্ছে, কেউ বেঁধে দিচ্ছে, কেউ উকুন মারছে, কেউ পাকা চুল তোলাচ্ছে, কেউ তুলে দিচ্ছে, কেউ বা চুলে দড়ি জড়াচ্ছে। কোনো সুন্দরী ছেলের জন্য বিচিত্র কাঁথা সেলাই করছে, কেউ শিশুকে স্তন্যপান করাচ্ছে, কেউ আবার ছেলে ঠ্যাঙাচ্ছে। সে ছেলে বিকট শব্দে কান্না জুড়েছে। কোনো রূপসী কার্পেট বুনতে ব্যস্ত, কেউ হাত পেতে তা দেখছে। কেউ কারো বিয়ে উপলক্ষে পিঁড়িতে আলপনা দিচ্ছে। কোনো বইপ্রেমী বিদ্যাপতি দাশুরায়ের পাঁচালি পড়ছে। কেউ ছেলের নিন্দে করে অপরকে তৃপ্তি যোগাচ্ছে। কেউ স্বামীর রসিকতার বিবরণ সখীদের কানে কানে বলছে। কেউ বা গ্রামে গণ্ডমূর্খ স্বামীর অলৌকিক পাণ্ডিত্যের প্রশংসায় পঞ্চমুখ। কেউ আবার নিজের রান্নার গুণগান করে সুদীর্ঘ বক্তৃতা দিচ্ছে। সূর্যমুখী এ দলে সাধারণত থাকত না, থাকলে অন্যদের আমোদে বিঘ্ন করত। তাকে ভয় পেয়ে অন্যরা মন খুলে কথা বলতো না। কুন্দ বরং এ দলেই থাকত। এদিনও ছিল। এক মায়ের অনুরোধে তার ছোট ছেলেটিকে ক খ পড়াচ্ছিল। সে ছেলের অবশ্য মনোযোগ ছিল আর এক বালকের হাতের সন্দেশের দিকে। এমন সময় এক বৈষ্ণবী এসে দাঁড়ালো সেখানে। জয় রাধে, জয় রাধে। নগেন্দ্রর ঠাকুরবাড়িতে নিত্য অতিথি সেবা হতো। তারপরে প্রতি রবিবার হতো তণ্ডুল বিতরণ। তাছাড়া বৈষ্ণবী বা অন্যদের অন্তঃপুরে আসার সুযোগ ছিল না। তাই জয় রাধে শুনে উপস্থিত মহিলা মহল চমকে গেল। কে রে মাগি বাড়ির ভেতর? যা, ঠাকুর বাড়ি যা। বলতে বলতে বৈষ্ণবীর দিকে চোখ পড়ায় তার সে বাক্য অসমাপ্ত থেকে গেল। সে উল্টে বলল, ও মা, এ আবার কোন বৈষ্ণবী গো? সকলে এবার ভালো করে বৈষ্ণবীকে নজর করে বিস্মিত হয়ে গেল। তার শরীরে যে রূপ আর ধরে না। মহিলা মহলে সুন্দরী অনেকেই ছিল, কিন্তু এর তুলনা যে কুন্দনন্দিনী ছাড়া আর কারোর সঙ্গেই চলে না। চাঁপা ফুলের মতো গায়ের রং, পাকা ফলের মতো টকটকে লাল ঠোঁট,
টিকলো নাক, পূর্ণ বিকশিত নীল পদ্মের মতো দুটি চোখ, ভ্রুজোড়া যেন ছবি আঁকা, নিটোল কপাল, মৃণালের মতো বাহু। রমণীকুলে এমন সৌন্দর্য দুর্লভ। সমালোচনা করার হলে কেউ হয়তো বলতে পারত বৈষ্ণবীর গঠনে লালিত্যের খানিক অভাব, চলাফেরাতেও যেন পুরুষালী ধাঁচ। বৈষ্ণবীর নাকে রসকলি, মাথায় টেরিকাটা, পরনে কালো পেড়ে শিমলার ধুতি, হাতে পিতলের বালা, তার উপরে জলতরঙ্গ চুড়ি, হাতে ধরা একটি খঞ্জনি। দলের এক বয়োজ্যেষ্ঠর আর কৌতূহল সইল না। সে বৈষ্ণবীকে বলেই ফেলল, এগা তুমি কে এগা? আমার নাম হরিদাসী বৈষ্ণবী। মা ঠাকরুনেরা, আমার গান শুনবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনবো শুনবো। বৈষ্ণবী খঞ্জনি হাতে উঠে গিয়ে কুন্দর কাছাকাছি গিয়ে বসল। কুন্দ বড় গান ভালোবাসে, সেও খানিকটা এগিয়ে এসে বসল। তার ছাত্রটি এই ফাঁকে উঠে গিয়ে অন্য ছেলেটির হাত থেকে সন্দেশ কেড়ে নিয়ে খেয়ে ফেলল। বৈষ্ণবী বলল, কি গাইব? শ্রোতামহল থেকে নানান ফরমায়েশ আসতে থাকল। গোবিন্দ অধিকারীর গান গাও দেখি। না না, গোপালুরে। দাশুর পাঁচালি থেকে একটা। আহ থামো দেখি সব, কৃষ্ণ বিষয়ে গান হোক আগে। নিধুবাবুর টপ্পা গাইতে হলে গাও বাপু, না হলে শুনবো না। সকলের হুকুম শোনার পরে বৈষ্ণবী কুন্দর দিকে চাইল। বিদ্যুৎ রেখার মতো কটাক্ষ হেনে তাকে বলল, হ্যাঁ গা, তুমি কিছু ফরমাইশ করলে না? কুন্দ কোনো উত্তর করল না। লজ্জা অবনত হয়ে একটু হাসল শুধু। তবে তখনই এক বয়স্কার কানে কানে বলল, ওকে কীর্তন গাইতে বলো না। ও গো, কুন্দ কীর্তন করতে বলছে গো। বৈষ্ণবী সবার আগে কীর্তনই ধরল। অন্যদের ফরমাস রেখে তার অনুরোধটাই সে রাখল দেখে কুন্দ আরও লজ্জায় পড়ে গেল। হরিদাসী বৈষ্ণবী খঞ্জনিতে যেন খেলার ছলে আঙুলে মৃদু টোকা দিল। তারপর গলার মধ্যে মৃদু স্বরে গুনগুন করে সুরের আলাপ শুরু করল। বৈষ্ণবীর একটি গান শেষ হলে পুরস্ত্রীরা তাকে আবারও গান গাওয়ার জন্য অনুরোধ করতে লাগল। হরিদাসী সতৃষ্ণ বিলোল নেত্রে কুন্দনন্দিনীর মুখের দিকে চেয়ে ফের কীর্তন আরম্ভ করল। গান শেষ হলে বৈষ্ণবী কুন্দনন্দিনীর মুখের দিকে চেয়ে বলল, গান গেয়ে আমার মুখ শুকোচ্ছে, আমায় একটু জল দাও। কুন্দ পাত্রে জল নিয়ে এলো। তা দেখে বৈষ্ণবী হাতখানা গুটিয়ে নিল, বলল, না না, তোমাদের পাত্র আমি ছোব না গো, এসে আমার হাতে ঢেলে দাও। আমি জাত বৈষ্ণবী নই। হরিদাসী বৈষ্ণবীর কথায় উপস্থিত সকলেই বুঝল সে আগে কোনো অপবিত্র জাতিয়া ছিল, এখন বৈষ্ণবী হয়েছে। তার কথা মেনে কুন্দ বৈষ্ণবীর পিছু পিছু জল ফেলার জায়গায় গেল। অন্য স্ত্রীলোকেরা যেখানে বসেছিল তার থেকে এই জায়গাটা কিছুটা তফাতে, ফলে মৃদুস্বরে কথা বললে দূরে অন্যরা কেউ শুনতে পাবে না। সেখানে গিয়ে কুন্দ বৈষ্ণবীর হাতে জল ঢেলে দিতে লাগল। বৈষ্ণবী হাত মুখ ধুয়ে নিতে লাগল। তখনই ফিসফিস করে বৈষ্ণবী কুন্দকে বলল, তুমি নাকি গা কুন্দ? বিস্মিত কুন্দ জিজ্ঞেস করল, কেন গা? তোমার শাশুড়িকে কখনো দেখেছ? না। কুন্দ শুনেছিল তার শাশুড়ি ভ্রষ্টা হয়ে দেশত্যাগী হয়েছেন। তোমার শাশুড়ি এখানে এসেছেন, আমার বাড়িতে আছেন, তোমাকে একবার দেখার জন্য বড়ই কাঁদছেন। আহা, হাজার হোক শাশুড়ি তো, সে তো আর এখানে এসে এ বাড়ির গিন্নির কাছে তার পোড়া মুখ দেখাতে পারবে না। তা তুমি চলো না বাপু, আমার সঙ্গে গিয়ে তার সঙ্গে একটিবার দেখা করে আসবে। কুন্দ সরল ছিল বটে, তবে এটুকু বুঝল শাশুড়ির সঙ্গে সম্বন্ধ স্বীকার করা ঠিক হবে না। অতএব বৈষ্ণবীর কথায় কেবল ঘাড় নেড়ে অমত করল। বৈষ্ণবীও ছাড়ার পাত্রী নয়, সে পীড়াপিড়ি করতে লাগল। ফের এক দফা আলোচনা হলো এই নিয়ে। আমি গিন্নিকে না বলে কোথাও যেতে পারবো না। না না, গিন্নিকে বলো না, যেতে দেবে না। হয়তো
তোমার শাশুড়িকে আনতে পাঠাবে। সে হয়তো আবার দেশ ছাড়া হয়ে পালাবে। কুন্দ তবু কিছুতেই সূর্যমুখীর অনুমতি ছাড়া যেতে রাজি হল না। অগত্যা হরিদাসী বলল, আচ্ছা, তবে তুমি গিন্নিকে ভালো করে বলে রেখো, হ্যাঁ? আমি আরেকদিন এসে নিয়ে যাব। তবে দেখো, ভালো করে বলো কিন্তু, আর একটু কান্নাকাটি করো, না হলে হবে না। কুন্দ এতে সম্মত ছিল না, তবে মুখে সে কিছু বলল না। হরিদাসী হাত মুখ ধোয়া শেষ করে মহিলা মহলে ফিরে গিয়ে পুরস্কার চাইল। এমন সময় সেখানে সূর্যমুখী এসে উপস্থিত। তাকে দেখে বাজে কথা একেবারে বন্ধ হল। সবাই এক একটা কাজ নিয়ে বসল। সূর্যমুখী হরিদাসীকে আপাদমস্তক নিরীক্ষণ করল, তারপর প্রশ্ন করল, তুমি কে গা? মহিলা মহলে ছিলেন নগেন্দ্রর এক মামিমা। তিনি হরিদাসীর সঙ্গে সূর্যমুখীর আলাপ করিয়ে দিলেন। ও একজন বৈষ্ণবী গো, গান করতে এসেছে, বড় সুন্দর গায়। এমন গান কখনো শুনিনি মা। তুমি একটা শুনবে? গা তো হরিদাসী। হরিদাসী এক অপূর্ব শ্যামা বিষয়ে গাইল। মোহিত হয়ে গেল সূর্যমুখী। অত্যন্ত প্রীত হয়ে বৈষ্ণবীকে পুরস্কার দিয়ে বিদায় করল সে। বৈষ্ণবী তাকে প্রণাম করে আর চোখে একবার কুন্দর দিকে তাকিয়ে বিদায় নিল। সূর্যমুখী চোখের আড়ালে গেলে সে হালকা হাতে খঞ্জনিতে খ্যামটা বাজিয়ে মৃদু স্বরে গান ধরল। বৈষ্ণবী চলে যাওয়ার পরেও বহুক্ষণ তাকে নিয়েই চর্চা চলতে লাগলো মহিলা মহলে। প্রথমে বিস্তর সুখ্যাতি, ক্রমশ একটু খুঁত বেরোতে লাগলো। বিরাজ, বামা, চন্দ্রমুখীরা যে যার মতো বলতে লাগলো, নাকটা কিন্তু একটু চাপা, যাই বলো। আর রংটা বাপু বড় ফ্যাকাশে। চুলগুলো যেন শনির দড়ি। কপালটাও কেমন উঁচু। ঠোঁট দুখানা কি পুরু, দেখেছো? আর গরমটা কেমন কাটকাট না? যা বলেছিস লো, বুকের কাছটা কেমন যেন যাত্রা দলের সখীদের মতো। এভাবেই সুন্দরী বৈষ্ণবী শীঘ্রই অদ্বিতীয় কুৎসিত বলে প্রতিপন্ন হল। ললিতা একবার গানের কথাটা তুলেছিল, তবু তাতেও সকলে রে রে করে তেড়ে এলো। তা দেখতে যেমন হোক, গায়ে বড় ভালো। তাতে কি, গলা মোটা। ঠিক বলেছ দিদি, যেন ষাঁড় ডাকছে। গানও জানে না। কই, একটাও দাশুরায়ের গান গাইতে পারলো না তো। তালবোধও নেই। ক্রমে প্রতিপন্ন হল হরিদাসী বৈষ্ণবী যে শুধু যার পরও নাই কুৎসিত তা নয়, তার গানও যার পরও নাই মন্দ। ইতিমধ্যে বৈষ্ণবী দত্তদের বাড়ি থেকে বেরিয়ে দেবীপুরের দিকে রওনা দিয়েছে। সেখানে বিচিত্র লোহার রেলে ঘেরা এক ফুলের বাগান আছে। তাতে নানান রকম ফল ফুলের গাছ, মাঝে একটি পুষ্করিণী, তার গায়ে বৈঠকখানা। হরিদাসী সেই বাগানে ঢুকে সোজা বৈঠকখানায় গেল। সেখানে এক নিভৃত ঘরে পোশাক আশাক ছাড়তে লাগল। বৈষ্ণবীর ঘন চুলে বাঁধা খোঁপা খসে পড়ল অকস্মাৎ। সে যে পরচুলা মাত্র। এবারে বক্ষ থেকে খসে গেল স্তনযুগল। সেও কাপড়ে তৈরি। বৈষ্ণবী পিতলের বালা ও জলতরঙ্গ চুড়ি খুলল, রসকলি ধুয়ে ফেলল। পোশাক বদলাতেই বৈষ্ণবীর স্ত্রীবেশ ঘুচে দাঁড়ালো এক অপূর্ব সুন্দর যুবা পুরুষ। বয়স 25, তবে ভাগ্যক্রমে মুখমণ্ডলে রোমের লেশমাত্র ছিল না। মুখ ও গঠন কিশোরের মতো। এই পরম সুন্দরকান্তি যুবকটি আর কেউ নন, দেবেন্দ্রবাবু, যার কিছু পরিচয় আগেও মিলেছিল। এবারে বিস্তারে পরিচয় দেওয়া যাক বরং। দেবেন্দ্র আর নগেন্দ্র উভয়ে একই বংশে, তবে বংশের উভয় শাখার মধ্যে পুরুষানুক্রমে বিবাদ, মামলা মোকদ্দমা সবই চলছে। দেবীপুরের বাবুদের সঙ্গে তাই গোবিন্দপুরের বাবুদের মুখের আলাপটুকুও ছিল না। এক বড় মোকদ্দমায় নগেন্দ্রর ঠাকুরদা দেবেন্দ্রর ঠাকুরদাকে হারিয়ে দেওয়ায় দেবীপুরের বাবুরা হীনবল হয়ে পড়লেন। ডিক্রি জারি হওয়ায় তাদের সর্বস্ব গেল।
গোবিন্দপুরের বাবুরা তাদের সমস্ত তালুক কিনে নিলেন। সেখানকার শ্রীবৃদ্ধি হতে লাগল। দেবীপুরের ক্ষুণ্ণ ধনগৌরব পুনরুদ্ধারে এক অন্য উপায় বের করলেন দেবেন্দ্রর বাবা। ছেলের বিয়ে দিলেন হরিপুরের এক জমিদার গণেশবাবুর একমাত্র কন্যা হৈমবতীর সঙ্গে। সে মেয়ে কুরূপা, মুখরা, অপ্রিয়বাদিনী, আত্মপরায়ণা। দেবেন্দ্র তখনও ছিলেন নিষ্কলঙ্ক, মেধাবী ছেলে, প্রকৃতিগতভাবেও সুধীর এবং সত্যনিষ্ঠ। এই বিয়েই হলো তাঁর কাল। বয়স বেড়ে উপযুক্ত হয়ে তিনি বুঝলেন সংসারে সুখের কোনো আশা নেই। দাম্পত্য প্রেমের আকাঙ্ক্ষা যদি বা ছিল, অপ্রিয়বাদিনী হৈমবতীকে দেখেই সে ইচ্ছে মরে যেত। স্ত্রীর কথার বিষে ঘরেও তিষ্ঠতে পারছিলেন না। একদিন তার এক কদর্য কথায় আর ধৈর্য রাখতে না পেরে দেবেন্দ্র স্ত্রীর চুল ধরে তাকে পদাঘাত করে গৃহত্যাগ করলেন। নিজের গৃহের কাছেই একটি ফুলের বাগানে বাসযোগ্য গৃহ তৈরির আদেশ দিয়ে তিনি কলকাতা চলে যান। ততদিনে বাবা পরলোক গমন করেছেন। ফলে দেবেন্দ্র তখন স্বাধীন। কলকাতায় পাপ পঙ্কে ডুবে তিনি অতৃপ্ত বিলাসতৃষ্ণা নিবারণের পথ ধরলেন। এর কিছুদিন পরে পুরোদস্তুর বাবুগিরি শিখে দেবেন্দ্র দেশে ফিরলেন। উপবনে সদ্য তৈরি হওয়া সাধের বাসগৃহে বসবাস শুরু করলেন তখন থেকেই। কলকাতা থেকে দেবীপুরে ফিরে দেবেন্দ্র নিজেকে রিফর্মার বলে প্রচার করে এক ব্রাহ্ম সমাজ গড়ে তুললেন। তাতে এসে জুটল তারাচরণ সহ অন্যরা। দেদার বক্তৃতা চলল। একটা ফিমেল স্কুলের জন্য মহা আড়ম্বর দেখালেও কাজে অবশ্য বিশেষ কিছুই করা যায়নি। উৎসাহ ছিল বিধবা বিবাহে। 2-4 জন কাওরা তিওরের বিধবা মেয়ের বিয়েও দিয়েছিলেন। জেনানার মতো কারাগার ভাঙার বিষয়টিতে তারাচরণের সঙ্গে একমত ছিলেন দেবেন্দ্র। এহেন দেবেন্দ্র বৈষ্ণবী বেশ ছেড়ে নিজমূর্তি ধারণ করে পাশের কামরায় এসে বসলেন। এক ভৃত্য তামাক সেজে এনে দিল। তাতেও পরিতৃপ্তি হলো না ঠিক। ভৃত্য এবার বোতল নিয়ে হাজির হলো। পাকশালা থেকে পাচক এসে রোস্ট মাটন এবং কাটলেট রেখে গেল। পরে তানপুরা, তবলা, সেতার নিয়ে গায়ক বাদকের দল এসে গান সেরে গেল। সব শেষে দেবেন্দ্রর মামাতো ভাই সুরেন্দ্র এসে বসলেন সেখানে। তিনি দেবেন্দ্ররই সমবয়স্ক, সুশীতল কান্তি এক যুবক, স্বভাবে যদিও বিপরীত। দেবেন্দ্র তাকে বিশেষ পছন্দ করেন, শোনেন একমাত্র তাঁরই কথা। তবে মদ্যপানের ভয়ে প্রতি রাতে সবাই চলে গেলে তবেই সুরেন্দ্র আসেন, দেবেন্দ্রর কুশল সংবাদ নিয়ে যান। এদিনও তাই হল। আজ তোমার শরীর কেমন? শরীরং ব্যাধি মন্দিরং। আজ জ্বর টের পেয়েছিলে? না, আর যকৃতের সেই ব্যথাটা? সে আগের মতোই আছে। তবে এখন এসব একটু স্থগিত রাখলে হয় না? কি মদ? কতদিন বলবে? আরে ও আমার সাথের সাথী। সাথের সাথী কেন? সঙ্গে আসেনি, সঙ্গে যাবেও না। অনেকেই তো ছেড়ে দিয়েছে, তুমি ছাড়ছো না কেন? আচ্ছা, আমি কোন সুখের জন্য ছাড়বো বলো তো? হ্যাঁ, যারা ত্যাগ করে অন্য সুখের ভরসায় করে। আমার আর কোনো সুখী তো নেই। তবু বাঁচার আশায়, প্রাণের আকাঙ্ক্ষায় ছাড়ো। হ্যাঁ, যাদের বেঁচে সুখ তারা বাঁচার আশায় মদ ছাড়ুক। আমার বেঁচে কি লাভ হে? তাহলে তুমি আমাদের অনুরোধ রাখবে না, তাই তো? বলতে বলতে সুরেন্দ্র চোখ ভিজে এলো। তার এমন কথায় চোখে জল এলো দেবেন্দ্ররও। সে বলল, আমাকে সৎপথে যেতে অনুরোধ করে এমন তুমি ছাড়া আর তো কেউ নেই। যদি কখনো মদ্যপান ছাড়ি, সে তোমার অনুরোধেই ছাড়ব। আর কি? আর যদি কখনো আমার স্ত্রীর মৃত্যু সংবাদ নিজের কানে শুনি, তবে মদ ছাড়ব। নাহলে এখন বাঁচা মরা আমার কাছে সমান। সুরেন্দ্র সজল চোখে মনে মনে হৈমবতীকে শত শত গালাগালি দিতে দিতে বাড়ি ফিরে গেলেন। দেবীপুরে যখন রোজ রাতে এমন সব কাণ্ডকারখানা চলছে, গোবিন্দপুরের দত্তবাড়িতেও
চেনা ছবিখানা পাল্টে যাচ্ছিল একটু একটু করে। সে বার্তা বয়ে একদিন সূর্যমুখীর চিঠি পৌঁছল কলকাতায় ননদ কমলমণির কাছে। তাতে লেখা ছিল, প্রাণাধিকা শ্রীমতী কমলমণি দাসী, চিরায়ুষ্মতী সু। আর তোমাকে আশীর্বাদ পাঠ লিখতে পারলাম না। এখন যে তুমিও একজন হয়ে উঠেছ, এক বাড়ির গিন্নি। সে যাই হোক, আমি তোমাকে নিজের ছোট বোন ছাড়া আর কিছু বলেই ভাবতে পারছি না। তোমাকে মানুষ করেছি, ক খ লেখা শিখিয়েছি, কিন্তু তোমার হাতের অক্ষর দেখে আমারে হিজিবিজি তোমাকে পাঠাতে লজ্জা করে। তা লজ্জা করেই বা কি করব? আমাদের দিনকাল গিয়েছে। দিনকাল থাকলে আমার এমন দশা হবে কেন? কি দশা? এ কথা যে কাউকে বলার নয়। বলতে দুঃখও হয়, লজ্জাও করে, কিন্তু মনের ভিতরে যে কষ্ট, তা কাউকে না বললে সহ্যও হয় না। আর কাকে বলবো? তুমি আমার প্রাণের বোনটি। তুমি ছাড়া আর আমাকে কেউ ভালোবাসে না। আর তোমার ভাইয়ের কথা তুমি ছাড়া অন্য কাউকে বলতেও পারি না। নিজের চিতা আমি নিজেই সাজিয়েছি বোন। কুন্দনন্দিনী যদি না খেয়ে মরতো, তাতে আমার কি ক্ষতি ছিল? পরমেশ্বর এত লোকের উপায় করছেন, তার উপায় কি করতেন না? সেখানে আমি কেন নিজের ক্ষতি করে তাকে ঘরে আনলাম? সে হতভাগিনীকে তুমি যখন দেখেছিলে, সে তখন বালিকা। এখন তার বয়স 17-18 হয়েছে। সে যে সুন্দরী তা মানছি, সেই সৌন্দর্যই আমার কাল হয়েছে। পৃথিবীতে যদি আমার কোনো সুখ থাকে, তবে সে স্বামী। পৃথিবীতে যদি আমার কোনো চিন্তা থাকে, তবে সে স্বামী। পৃথিবীতে যদি আমার কোনো কিছু সম্পত্তি থাকে, তবে সে স্বামী। সেই স্বামীকেই কুন্দনন্দিনী কেড়ে নিচ্ছে। পৃথিবীতে আমার যদি কোনো অভিলাষ থাকে, তবে সে স্বামীর স্নেহ। সেই স্বামীর স্নেহ থেকে কুন্দনন্দিনী আমায় বঞ্চিত করছে। তোমার সহোদরকে খারাপ বলো না, আমি তার নিন্দা করছি না। তিনি ধর্মাত্মা, শত্রুও তাঁর চরিত্রে কলঙ্ক লাগাতে পারে না এখনো। আমি রোজ দেখি তিনি প্রাণপণ নিজের মনকে বশে রাখছেন। যেদিকে কুন্দনন্দিনী থাকে, সাধ্যানুসারে তিনি কখনো সেদিকে তাকান না। নিতান্ত প্রয়োজন না হলে তার নাম মুখে আনেন না। এমনকি তার প্রতি কর্কশ ব্যবহারও করেন। বিনা দোষে তাকে ভর্ৎসনা করতেও শুনেছি। তবে কেন আমি এত হাবিজাবি লিখে মরছি? কোনো পুরুষ এ কথা জিজ্ঞেস করলে বোঝানো কঠিন হতো, কিন্তু তুমি মেয়ে মানুষ, নিশ্চয়ই এতক্ষণে কারণ বুঝেছ। যদি কুন্দনন্দিনী অন্য স্ত্রীলোকের মতো তার চোখে সামান্য হতো, তবে তিনি কেন তার দিকে না তাকানোর জন্য এত ব্যস্ত হবেন? তার নাম মুখে না আনতে কেন এত যত্নশীল হবেন? কুন্দনন্দিনীর জন্য তিনি নিজের কাছে নিজেই অপরাধী হয়েছেন। এজন্য কখনো কখনো তাকে অকারণে ভর্ৎসনা করেন। সে রাগ তার উপরে নয়, নিজের ওপরে। সে ভর্ৎসনা তাকে নয়, নিজেকেই করে। আমি তা বুঝতে পারি। এত কাল পর্যন্ত অনন্য ব্রত হয়ে মনের ভিতরে বাইরে কেবল তাঁকেই তো দেখলাম। তার ছায়া দেখলেই তার মনের কথা বলতে পারি। তিনি আমাকে কি লুকোবেন? কখনো কখনো আনমনে তার চোখ এদিক ওদিক চায় কার সন্ধানে। তাকে আমি বুঝতে পারি না। দেখলে আবার ব্যস্ত হয়ে চোখ ফিরিয়ে নেন কেন? তাকে বুঝতে পারি না। কার গলার শব্দ শোনার জন্য আহারের সময় গ্রাস হাতে করেও কান খাড়া করে থাকেন, তাকে বুঝতে পারি না। হাতের ভাত হাতে থাকে, কি মুখে দিতে গিয়ে কি মুখে দেন, তবু কান খাড়া করে থাকেন কেন? আবার কুন্দর স্বর কানে গেলে তখনই তাড়াতাড়ি হাপুস হুপুস করে ভাত খেতে আরম্ভ করেন কেন? তাকে বুঝতে পারি না। আমার প্রাণাধিক সর্বদা প্রসন্ন মুখে থাকেন,
এখন এত আনমনা কেন? কথা বললে কথা কানে না তুলে আনমনে উত্তর দেন। আমি যদি রাগ করে বলি আমি শিগগিরই মরি, তিনি না শুনেই বলেন এত আনমনা কেন? জিজ্ঞেস করলে বলেন মোকদ্দমা চালায়। আমি জানি মোকদ্দমার কথা তার মনে জায়গাই পায় না। যখন মোকদ্দমার কথা বলেন তখন হেসে হেসে কথা বলেন। আর একটা কথা, একদিন পাড়ার বৃদ্ধারা কুন্দের কথা বলছিল, তার বাল্য বৈধব্য, তার অনাথী নৃত্য ইত্যাদি নিয়ে আলোচনা করছিল। তোমার ভাই সেখানে উপস্থিত ছিলেন। আমি আড়াল থেকে দেখলাম তাঁর চোখ জলে ভরে গেল। হঠাৎ তড়িঘড়ি করে তিনি সেখান থেকে চলে গেলেন। এখন একজন নতুন দাসী রেখেছি, তার নাম কুমুদ। বাবু তাকে কুমুদ বলেই ডাকেন। কখনো কখনো কুমুদ বলে ডাকতে গিয়ে কুন্দ বলে ফেলেন। আর কত অপ্রতিভ হন। অপ্রতিভ কেন? এ কথা বলতে পারবো না যে তিনি আমাকে অযত্ন বা অনাদর করেন, বরং আগের চেয়ে বেশি যত্ন, বেশি আদর করেন। এর কারণ বুঝতে পারি আমি। নিজের মনে তিনি আমার কাছে অপরাধী, কিন্তু এও বুঝতে পারি যে আমি তার মনে জায়গা পাই না। যত্ন এক জিনিস, ভালোবাসা আরেক। এর মধ্যে প্রভেদ কি আমরা স্ত্রীলোক সহজেই বুঝতে পারি। নিজের দুঃখের কথা নিয়ে তোমাকে অনেকক্ষণ জ্বালাতন করেছি, তুমি না জানি কত বিরক্ত হবে। কিন্তু কি করি ভাই, তোমাকে মনের দুঃখ না বললে আর কাকেই বা বলবো? আমার কথা এখনো ফুরোয়নি, তবে তোমার মুখ চেয়ে আজ ক্ষান্ত হলাম। এসব কথা কাউকে বলো না, আমার মাথার দিব্যি। জামাইবাবুকেও এ চিঠি দেখিও না। তুমি কি আমাদের দেখতে আসবে না? এই সময় একবার এসো, তোমাকে পেলে অনেক কষ্ট নিবারণ হবে। তোমার ছেলের ও জামাইবাবুর খবর তাড়াতাড়ি জানিও। ইতি সূর্যমুখী। পুনশ্চ আরেকখানা কথা, পাপ বিদায় করতে পারলেই বাঁচি। কোথায় বিদায় করি? তুমি নিতে পারো না ভয় করে? প্রত্যুত্তরে কমলমণির চিঠি এলো। তাতে সে লিখল, তুমি পাগল হয়ে গিয়েছ? না হলে স্বামীর হৃদয়ের প্রতি অবিশ্বাস জন্মাবে কেন? স্বামীর উপরে বিশ্বাস হারিও না। আর যদি নিতান্তই সে বিশ্বাস রাখতে না পারো, তবে দিঘির জলে ডুবে মরো। আমি কমলমণি তর্ক সিদ্ধান্ত বিধান দিচ্ছি। তুমি দড়ি কলসি নিয়ে জলে ডুবে মরতে পারো। স্বামীর প্রতি যার বিশ্বাস রইল না, তার মরাই মঙ্গল। চিঠি পাল্টা চিঠির এই পর্বের দিন কয়েকের মধ্যে ক্রমে একটু একটু করে নগেন্দ্র চরিত্রের সবটুকু পাল্টে যেতে লাগল। নির্মল আকাশে মেঘ দেখা দিল। গ্রীষ্মের সন্ধ্যার আকাশের মতো হঠাৎ সে চরিত্র মেঘে ঢাকতে লাগল। দেখে সূর্যমুখী গোপনে নিজের আঁচলে চোখ মুছল। নিজের মনেই সে ভাবল, আমি কমলের কথাই শুনব। স্বামীর মনের প্রতি কেন অবিশ্বাসিনী হব? আর মন অচল পর্বতের মতো। আমিই বোধহয় ভুল ছিলাম। হয়তো হয়তো তাঁর কোনো ব্যামো হয়ে থাকবে। সূর্যমুখী বালির বাঁধ বাঁধল। বাড়িতেই একজন ছোটখাটো ডাক্তার ছিলেন। সূর্যমুখী গৃহিণী। সে আড়াল থেকে সকলের সঙ্গেই কথা বলতো। বারান্দার পাশে একটা চিক থাকত, তার পেছনে সূর্যমুখী থাকত। আর যার সঙ্গে কথা হবে তিনি বারান্দায়। মধ্যে এক দাসী থাকত। সূর্যমুখী তার মাধ্যমেই কথোপকথন চালাত। এভাবে সূর্যমুখী ডাক্তারের সঙ্গেও কথা বলতো। এবারেও তাই ডাক্তারকে ডেকে পাঠালো সে। বাবুর অসুখ হয়েছে, ওষুধ দাও না কেন? কি অসুখ হয়েছে তা তো আমি জানি না। আমি তো অসুখের কোনো কথা শুনিনি। বাবু কিছু বলেননি? না তো, কি অসুখ? কি অসুখ তা তুমি ডাক্তার, তুমি জানো না? আমি জানি। ডাক্তার খানিক অপ্রতিভ হয়ে বলল, আমি গিয়ে জিজ্ঞাসা করছি।
ডাক্তার প্রস্থানের উদ্যোগ করছে দেখে সূর্যমুখী তাকে আটকালো, বলল, বাবুকে কিছু জিজ্ঞেস করো না, ওষুধ দাও। জি আজ্ঞে, ওষুধের ভাবনা কি? ডাক্তার দেখল এ মন্দ চিকিৎসা নয়। ডিসপেন্সারিতে গিয়ে একটু সোডা, একটু পোর্ট ওয়াইন, একটু সিরাপ ফেরিমিউরেটিস, একটু মাথা মুন্ডু মিশিয়ে শিশিতে ভরে টিকিট সেঁটে রোজ 2 বার খাওয়ার ব্যবস্থা লিখে দিল। সূর্যমুখী সেই ওষুধ খাওয়াতে গেলেন। নগেন্দ্র শিশি হাতে নিয়ে পড়ে দেখে বিড়ালের দিকে ছুঁড়ে মারলেন। বিড়াল পালাল। তার ল্যাজ বেয়ে সেই ওষুধ পড়তে পড়তে গেল। সূর্যমুখী স্বামীর সামনে এসে দাঁড়ালে। বাগবিতণ্ডা বেঁধে গেল। ওষুধ না খাও, তোমার কি অসুখ আমাকে বলো। কি অসুখ? তোমার শরীরের দিকে দেখো দেখি, কি হাল হয়েছে। তাক থেকে একখানা আয়না এনে সূর্যমুখী স্বামীর সামনে ধরলেন। নগেন্দ্র তার হাত থেকে আয়নাটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। ভেঙে টুকরো টুকরো হয়ে তা ছত্রাখান হয়ে পড়ল চারপাশে। সূর্যমুখীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তা দেখে চোখ লাল করে নগেন্দ্র বেরিয়ে গেলেন। বারমহলে গিয়ে এক ভৃত্যকে বিনা অপরাধে মারধরও করে বসলেন। লোকমুখে খবর পেয়ে সে মার যেন সূর্যমুখীর গায়ে বাজল। আগে নগেন্দ্র অত্যন্ত ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলেন। এখন কথায় কথায় রাগ। শুধু রাগ নয়, একদিন রাতে আহারের সময় পেরিয়ে গেল, নগেন্দ্র অন্তঃপুরে এলেন না। সূর্যমুখী তার প্রতীক্ষায় বসে রইল। অনেক রাতে নগেন্দ্র যখন এলেন, তার চোখ মুখ লাল। তিনি মদ্যপান করে এসেছেন। সূর্যমুখী বিস্মিত হয়ে গেল। এ রোগ নগেন্দ্রর কোনো দিন ছিল না। সেই থেকে রোজই এমন ঘটতে লাগল। একদিন সূর্যমুখী নগেন্দ্রর পায়ে হাত দিয়ে গলায় কোনো মতে কান্না আটকে অনেক অনুনয় করলেন। কেবল আমার অনুরোধে তুমি এ জিনিস ত্যাগ করো। কি দোষ? দোষ কি তা তো আমি জানি না। যা তুমি জানো না তা আমিও জানি না। এ কেবল আমার অনুরোধ। সূর্যমুখী, আমি মাতাল। মাতালকে যদি শ্রদ্ধা করতে পারো আমাকেও করো, নাহলে দরকার নেই। সূর্যমুখী ঘর ছেড়ে বেরিয়ে গেল। সেই ভৃত্যের গায়ে নগেন্দ্রর হাত তোলার সময় থেকেই সে প্রতিজ্ঞা করেছিল নগেন্দ্রর সামনে আর চোখের জল ফেলবে না। ইতিমধ্যে ব্যবসার দিকেও নগেন্দ্রর নজর কমছিল সমান তালে। একদিন দেওয়ানজি গিন্নিকে বলে পাঠালেন, মা ঠাকুরুনকে বলো বিষয় আশয় গেলে আর যে কিছু থাকে না। কেন? বাবু কিছু দেখেন না। সদর মফস্বলের আমলারা যা ইচ্ছে তাই করছে। কর্তার অমনোযোগের কারণে আমাকে কেউ মানেই না। যার বিষয় তিনি যদি রাখেন থাকবে, না হলে গেলই। আগে নগেন্দ্র নিজেই ব্যবসার সবকিছু তত্ত্বাবধান করতেন। ইদানিং সেসবের পাঠ ছিল না তেমন। একদিন 1000 প্রজা এসে তাঁর কাছারির দরজায় জোড়হাত করে দাঁড়ালো। সকলেরই এক আর্জি, দোহাই হুজুর, নায়েব গোমস্তার দৌড়াতে আর বাঁচি না, সর্বস্ব কেড়ে নিচ্ছে। আপনি না রাখলে কে রাখে? সব হাঁকিয়ে দাও। প্রজারা বিফল মনোরথ হয়ে ফিরে গেল। অথচ এর আগে একবার নগেন্দ্রর এক গোমস্তা এক প্রজাকে মেরে 1 টাকা নিয়েছিল। নগেন্দ্রই তার বেতন থেকে 10 টাকা কেটে সেই প্রজাকে দিয়েছিলেন। পরিস্থিতি ক্রমশ আরো জটিল আকার নিতে লাগল। উপায় না দেখে বন্ধু হরদেব ঘোষাল চিঠি লিখলেন নগেন্দ্রকে। তোমার কি হয়েছে? কি করছো তুমি? কিছুই ভেবে পাচ্ছি না। তোমার চিঠি তো পাইই না। যদি বা পাই সে ছত্র 2, তার মানে মাথা মুন্ডু কিছুই নেই, তাতে কোনো কথাই থাকে না। তুমি কি আমার উপর রাগ করেছো? তবে তা বলো না কেন? আচ্ছা, মোকদ্দমা হেরেছ, তাই বা বলো না কেন? আর কিছু বলো না বলো, শরীর ভালো আছে কিনা সে খবর অন্তত বলো। নগেন্দ্র উত্তর লিখলেন, আমার উপরে রাগ করো না।
আমি অধঃপাতে যাচ্ছি। হরদেব বিজ্ঞ মানুষ, বুঝেছিলেন কোথাও একটা গোলমাল হচ্ছে। চিঠি পড়ে ভাবতে লাগলেন, এ কি অর্থ চিন্তা নাকি বন্ধু বিচ্ছেদ? আচ্ছা, দেবেন্দ্র দত্ত? না না, এ কি তবে প্রেম? এসবের মাঝেই কমলমণির কাছে সূর্যমুখীর আরেকটি চিঠি পৌঁছল। তার শেষে লেখা, একবার এসো বোনটি আমার, তুমি ছাড়া আমার সুহৃদ কেউ নেই আর, একবারটি এসো। এবারের চিঠি পেয়ে কমলমণি আর উড়িয়ে দিতে পারল না। তারও আসন টলল। রমণীরত্ন কমলমণি গিয়ে দাঁড়াল স্বামীর কাছে। অন্তঃপুরে শ্রীশচন্দ্র তখন আপিসের আয় ব্যয়ের হিসাব কিতাব নিয়ে ব্যস্ত ছিলেন। বিছানায় তার পাশে বসে ইংরেজি খবরের কাগজখানা দখল করেছিল 1 বছরের পুত্র সতীশচন্দ্র। প্রথমে কাগজ ভোজনের খানিকটা চেষ্টা করেছিল বটে, না পেরে এখন কাগজ পেতে তারই ওপরে উঠে বসে সে নিজের অধিকার কায়েম করেছে। কমলমণি স্বামীর সামনে এসে গলায় আঁচল দিয়ে ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করল। কি সংবাদ প্রিয়ে? আবার শশা চুরি? শশা কাকুর নয়, এবার বড় ভারী জিনিস চুরি গিয়েছে। সে কি? কোথায় কি চুরি হলো? গোবিন্দপুরে চুরি হয়েছে। হ্যাঁ? দাদার একটা সোনার কৌটোয় 1 কড়া কানাকড়ি ছিল, তাইকে নিয়ে গিয়েছে। তা তোমার দাদার সোনার কৌটো তো সূর্যমুখী, তার কানাকড়ি আবার কি? সূর্যমুখীর বুদ্ধি। এই জন্যই লোকে বলে, যে খেলে সে কানাকড়িতে খেলে। সূর্যমুখী ওই কানাকড়িতেই তোমার দাদাটিকে কিনে রেখেছে, বুঝলে গিন্নি? আর তাছাড়া তোমার এতটা বুদ্ধি থাকতেও ভাই। শ্রীশচন্দ্র কথা শেষ করতে পারলেন না। কমলমণি তার মুখ টিপে ধরল। সে ছাড়লে তবে শ্রীশচন্দ্র প্রশ্ন করলেন, তা কানাকড়িটি চুরি করলো কে শুনি? তা জানি না, তবে চিঠি পড়ে বুঝলাম কানাকড়ি সত্যিই খোয়া গিয়েছে। না হলে এমন চিঠি লেখে কেউ? চিঠিখানা দেখতে পারি? কমলমণি স্বামীর হাতে সূর্যমুখীর চিঠিটি দিল। সেই সঙ্গেই বলল, এই যে পড়ো। সূর্যমুখী অবশ্য তোমাকে কোনো কথা বলতে মানা করেছিল, তবু জানোই তো, তোমাকে যতক্ষণ না সবটা খুলে বলছি ততক্ষণ যে আমার প্রাণটা আঁকুপাঁকু করছে গো। তোমাকে চিঠি না পড়ালে আমার খাওয়া ঘুম সব লাটে উঠবে, ঘূর্ণিরোগও না উপস্থিত হয়। শ্রীশচন্দ্র চিঠি পড়তে গিয়েও হাত গুটিয়ে নিলেন। বোধহয় মনে হলো কাজটা উচিত হবে না। খানিক চিন্তা করে বললেন, থাক কমল, তোমাকে যখন সূর্যমুখী নিষেধ করেছে এ চিঠি আমি পড়ব না। কথাটা কি আমি তাও জানতে চাইব না। তার চেয়ে আমাকে কি করতে হবে সেটা বরং বলো। করতে হবে এই, সূর্যমুখীর বুদ্ধিটুকু গিয়েছে, তার একটু বুদ্ধি চাই। আর তাকে বুদ্ধি দিতে পারে এমন কেই বা আছে? বুদ্ধি যা আছে তা আমাদের সতীশবাবুর। তাই সতীশবাবুকে একবার গোবিন্দপুরে যেতে লিখে পাঠিয়েছে তার মামি। কমলমণি স্নেহভরে ছেলের দিকে হাত বাড়াল। ইতিমধ্যে সতীশবাবু ফুল সমেত একখানা ফুলদানি উল্টে ফেলেছিলেন। আপাতত একটা দোয়াতের দিকে নজর। দেখে শ্রীশচন্দ্র বললেন, ঠিক ঠিক, উপযুক্ত বুদ্ধিদাতা বটে। যাগে, বুঝলাম। ভাজের বাড়িতে নিমন্ত্রণ, সতীশকে যেতে হলে কমলমণিও যাবে বটেই। তা সূর্যমুখীর কানাকড়িটি না হারালে এমন কথা লিখবে কেন? ও মা, 3 জনই তো যাব। সতীশের নিমন্ত্রণ, তোমার নিমন্ত্রণ, আমার নিমন্ত্রণ। সে কি, আমি আবার কেন? শোনো কথা, আমি কি একা যাব নাকি? আমাদের সঙ্গে গাড়ু গামছা নিয়ে যায় কে? না না, এ কিন্তু সূর্যমুখীর ভারী অন্যায়। শুধু গাড়ু গামছা বইবার জন্যই যদি ঠাকুর জামাইকে দরকার হয়, তবে আমি 2 দিনের জন্য একজন ঠাকুর জামাইও দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, যাও, যেতে হবে না। ভীষণ রেগে কমলমণি ভ্রুকুটি করল, শ্রীশকে ভেঙাল এবং যে কাগজে তিনি লিখছিলেন তাও টেনে ছিঁড়ে ফেলল। শ্রীশচন্দ্র হেসে ফেললেন, দুটিতে খুনসুটি বেঁধে গেল। অমনি গিন্নি আমার রাগে বেগুনি হয়ে গেলেন। তা লাগতে আসো কেন বাপু? আমার খুশি লাগবো। তবে আমারও খুশি বলবো।
কপট রাগে কমলমণি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাত মুঠো করে স্বামীকে কিল দেখালো। শ্রীশচন্দ্র ছদ্ম রাগে এক টানে স্ত্রীর খোঁপা খুলে দিলেন। কমলমণির রাগ গেল বেড়ে। সে এবার দোয়াতের কালি শটান ঢেলে দিল পিকদানে। শাস্তিস্বরূপ শ্রীশচন্দ্র দ্রুত এগিয়ে এসে স্ত্রীর মুখচুম্বন করলেন। কমলমণিও অধীর হয়ে স্বামীর মুখচুম্বন করল। গোটা ব্যাপারটাই এতক্ষণ মনোযোগ দিয়ে নিরীক্ষণ করছিলেন আমাদের সতীশবাবু। মা বাবার কাণ্ড দেখে তাঁর মনেও আচমকা অনেকটা প্রীতির ঢেউ উথলে উঠল। এই মুখচুম্বন জিনিসটা যে তাঁরই ইজারামোহন। অতএব রাজভাগ আদায়ে তিনি মায়ের কোমর ধরে উঠে দাঁড়িয়ে পড়লেন এবং দুজনেরই মুখের দিকে চেয়ে খিলখিলিয়ে হাসির লহরা তুললেন। সে হাসি কমলমণির কানে যে কি মধুর হয়ে বাজল। সে তৎক্ষণাৎ ছেলেকে কোলে তুলে চুমোয় চুমোয় ভরিয়ে দিল তাকে। শ্রীশচন্দ্রও ছেলেকে কোলে টেনে নিয়ে অজস্র মুখচুম্বন করলেন। রাজভাগ আদায়ের পর্ব শেষ করে শ্রীমান সতীশ এবার কোল থেকে নেমে পড়ল। তার নজর বাবার সোনায় মোড়া পেন্সিলটার দিকে। অতঃপর দ্রুত সেদিকে রওনা দিয়ে পেন্সিল হস্তগত করে উপাদেয় খাবার জ্ঞানে তা মুখে পুরে চাটতে লাগল সে। শ্রীশচন্দ্র বললেন, তা সত্যি সত্যিই কি যেতে হবে নাকি? আমি একা থাকবো কি করে? আহারে, আমি যেন তোমায় কত একা থাকতে সাজছি। তা যাও দেখি, সকাল সকাল আপিস সেরে এসো। দেরি করলে সতীশ আমি দুজনে মিলেই কাঁদতে বসবো কিন্তু। কিন্তু আমি কি করে যাই বলো তো কমল? এ তো আমাদের তিসি কেনার সময়। তুমি তবে একাই যাও। আয় সতীশ, আমরা দুজনে দুদিকে কাঁদতে বসি। মায়ের গলায় আদরের সুর শুনে সতীশচন্দ্র ভাবল, না জানি কি মজার ঘটনা ঘটেছে। পেন্সিল খাওয়া মুলতুবি রেখে খুদে খুদে দাঁত বের করে সেও খিলখিলিয়ে হেসে উঠল। সুতরাং কমলমণির এ যাত্রায়ও আর কাঁদা হল না। বদলে ছেলেকে কাছটিতে টেনে এনে তার মুখখানি সে চুমোয় ভরিয়ে তুলল। শ্রীশচন্দ্র দেখা দেখি একই পথ নিলেন। নিজের বাহাদুরিতে খুশি হয়ে সতীশও আর এক দফা খিলখিল করে হেসে উঠল। এই সব বড়সড় ব্যাপার শেষ হলে কমলমণি আবার গোবিন্দপুরে যাওয়ার প্রসঙ্গে ফিরল। তাহলে এখন কি হুকুম হয়? তুমি যাও না কমল, মানা করছি না তো, কিন্তু এই তিসির মরশুমে আমি যাই কেমন করে বলো দেখি? কমলমণির বড় অভিমান হল। সে মুখ ফিরিয়ে বসল। মুখে কথাটি নেই। এবার তার মান ভাঙানোর পালা। শ্রীশচন্দ্রের কলমে একটুখানি কালি অবশিষ্ট ছিল। তিনি সেই কলম হাতে পিছন দিক থেকে গিয়ে স্ত্রীর কপালে টিপ এঁকে দিলেন। কমল হেসে বলল, প্রাণাধিক, আমি তোমায় কত ভালোবাসি। বলতে বলতে দুহাতে স্বামীর কাঁধ জড়িয়ে তার মুখচুম্বন করল কমল। টিপের কালি পুরোটাই শ্রীশচন্দ্রের গালে গিয়ে লাগল। এবারকার যুদ্ধে জয়লাভ নিশ্চিত করে কমলমণি বলল, তুমি যদি একান্তই না যাও, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও তবে। তা ফেরা কবে হবে শুনি? আহা, জানি না যেন। তুমি না গেলে আমি কদিন আর থাকতে পারবো শুনি? শ্রীশচন্দ্র সপুত্র কমলমণিকে গোবিন্দপুরে পাঠিয়ে দিলেন। তবে আমরা নিশ্চিত খবর রাখি, সেবার তিসির কাজে শ্রীশচন্দ্রের সাহেবরা বড় লাভ করতে পারেননি। হাউজের কর্মচারীরা গোপনে বলেছে এতে শ্রীশবাবুরই দোষ। তিনি নাকি ওই সময়টায় কাজে কর্মে মোটে মন দিতে পারেননি। ঘরে বসে কড়ি গুনেছেন কেবল। এসব কথা একদিন শ্রীশচন্দ্রের কানে গেল। তিনি নির্বিবাদে বললেন, হবেই তো, আমি যে তখন লক্ষ্মী ছাড়া ছিলাম। শ্রোতারা এমন অকপট স্বীকারোক্তি আশা করেননি বোধহয়। ফলে মুখ ফিরিয়ে বললেন, ছি, এ তো দেখি ভারী স্ত্রৈ নহে। এ কথাও কানে গেল শ্রীশচন্দ্রে। রুষ্ট মনে তিনি ভৃত্যদের ডাক দিলেন, ওরে, কে কোথায় আছিস? ভালো করে ভোজের আয়োজন কর দেখি। বাবুরা আজ এখানেই খাওয়া দাওয়া করবেন। শ্রীশচন্দ্র যখন স্ত্রীর বিহনে চোখে অন্ধকার দেখছেন, তখন কমলমণি খোকাকে নিয়ে গোবিন্দপুরে দাদার বাড়িতে পৌঁছল। দত্তবাড়িতে যেন আধারে আলোর ফুল ফুটল একখানা। ননদের হাসি মুখ দেখে সূর্যমুখীরও চোখের জল শুকল।
বাড়িতে পা রেখেই কমলমণি পা ছড়িয়ে সূর্যমুখীর চুলের গোছা নিয়ে বসল। তার মনে হলো অনেক দিন সূর্যমুখী ভালো করে চুল আঁচড়ায় না, বাঁধে না। মাথা ভরা চুলের গোছা কেমন অগোছালো হয়ে রয়েছে, জট পাকিয়েছে এখানে ওখানে। কমলমণি যত্ন করে সূর্যমুখীর চুল আঁচড়ে সুন্দর করে বেঁধে দিল। বলল, দুটো ফুল গুঁজে দি খোপায়। এই না না, একদম না। বলতে বলতে কমলমণির গাল টিপে দিল সূর্যমুখী। ননদটি যে ততক্ষণে লুকিয়ে তার মাথায় দুটো ফুল গুঁজে দিয়েছে সে টেরও পায়নি। কমলমণির ভারী আমোদ হলো। লোকজন এলে সে তড়িঘড়ি বলে উঠল, দেখেছো কাণ্ড, বুড়ো বয়সেও কেমন মাথায় ফুল পড়েছে। সূর্যমুখী মাথার পেছনে হাত দিয়ে ফুলগুলো খুলে আনলো শশব্যস্তে। কমলমণি তা দেখে হেসে কুটিপাটি। হাসি খুশি মেয়ের এমন আলো নগেন্দ্রর মুখমণ্ডলের মেঘেও ঢাকা পড়ল না। গম্ভীর মুখে দাদা এসে উপস্থিত হলে তাকে দেখেই কমলমণি ঢিপ করে প্রণাম করল। অবাক হয়ে নগেন্দ্র জিজ্ঞেস করলেন, আরে কমল, কোথা থেকে? খোকা ধরে আনলো যে। এত সাহস খোকার? মার পাজিকে। দণ্ডস্বরূপ বোনের কাছ থেকে শ্রীমান সতীশচন্দ্রকে কোলে তুলে নিয়ে নগেন্দ্র পরম স্নেহে তাকে চুমো খেলেন। খোকাও কৃতজ্ঞ হয়ে তার গায়ে লালা মাখিয়ে দিল আর গোঁপ ধরে দিল টান। এর মধ্যেই কুন্দনন্দিনী এসে দাঁড়িয়েছিল সেখানে। তাকে দেখেই উচ্ছ্বসিত হয়ে উঠল কমলমণি। একসময়ের দেখা সেই ছোট্ট মেয়েটার কথা মনে করে এখনকার সদ্য যৌবনা কুন্দকে জড়িয়ে মড়িয়ে ধরে সে বলল, ওলো কুদি কুদি মুদি দুদি, ভালো আছিস তো কুদি? কুন্দনন্দিনী অবাক হয়ে তাকিয়ে রইল। বোধ করি এর কি উত্তর দেবে সে ভেবে পাচ্ছিল না। অনেক চিন্তা করে উত্তর দিল, আছি। কুন্দনন্দিনীর অবস্থা দেখেও তার সঙ্গে কথা বলে কমলমণি বুঝতে পারল সূর্যমুখীর সন্দেহই ঠিক। সে কুন্দকে নগেন্দ্রর সংসারের কথা স্মরণ করালে কুন্দও বুঝল তার সরে দাঁড়ানোই মঙ্গল। কমলমণি তাকে কলকাতা নিয়ে যেতে চাইলে সে তাই সম্মতি দিল। কিন্তু সত্যিই কি নগেন্দ্রকে ফিরিয়ে দিতে পারবে সূর্যমুখীর কাছে, নাকি আগামীর খাতায় অন্য হিসেব লেখা? শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ, পর্ব ২, নাট্যরূপ পরমা দাশগুপ্ত, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য শেখর, তারাচরণ ভিকি দাস, দেবেন্দ্র সায়ন্তন ঘোষ, নগেন্দ্র প্রসূন দাস, সূর্যমুখী দেবশ্রী দাস চৌধুরী, কুন্দনন্দিনী মৌমি দত্ত, সুরেন্দ্র শুভায়ন রয়, কমলমণি শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, শ্রীশচন্দ্র স্পন্দন দাস, চাপা ছন্দবাণী দত্ত এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।